কালার কোডিং অফ কার্বন রেজিস্টার। কার্বন রেজিস্টারের উপরে কালার কোড থাকবে, সেটা দিয়ে আমরা ও রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো। আজ এটাই দেখবো আমরা। এর আগের দিন বলা হয়েছিল আমরা যে রেজিস্ট্যান্সগুলো ইউজ করি সেগুলোর মধ্যে যেটা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট নয়, অর্থাৎ টেম্পারেচার পরিবর্তন হলে পরিবর্তন হয় না, এরকম রেজিস্ট্যান্স হলো অ্যালয় দিয়ে তৈরি। অ্যালয় যেমন নাইক্রোম, ম্যাঙ্গানিন, যাদের বলা হচ্ছে টেম্পারেচার চেঞ্জে কোনো চেঞ্জ হয় না। তো এই ক্ষেত্রে আমরা কালার কোড ইউজ করতেও পারি অ্যালয়ের ক্ষেত্রে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে এই অ্যালয়, এই সমস্ত উপাদান দিয়ে যে অ্যালয়টা আমরা তৈরি করছি বা সংকর ধাতু তৈরি করছি আমরা, তার রেজিস্ট্যান্স খুব বেশি হয় না। খুব বেশি মানে হাজারের বেশি, এত বেশি কখনো হতে পারে না। এটা একটা মেন কারণ। ফলে এবং আরেকটা কারণ হলো হচ্ছে এরা খুব কস্টলি হয়। সেই জায়গায় যদি আমরা কার্বন হিসাবে ইউজ করি, এই অ্যালয়ের জায়গায় যদি কার্বনকে মেটেরিয়াল হিসাবে ইউজ করি এবং এখান থেকে যদি ওয়্যার বানাই আমরা, সেই ওয়্যারের রেজিস্ট্যান্স অনেক বেশি হাই হতে পারে। এবং যার সাইজ, যে কার্বন রেজিস্টার বলছি আমরা, প্রথমত বলা হচ্ছে এই রেজিস্ট্যান্স অনেক বেশি হতে পারে, যেটা বলছি এখানে হবে না। এবং এর সাইজটা খুব স্মল হয়, খুব স্মল হতে পারে, মানে স্মল জায়গাতে অনেকটা বেশি রেজিস্ট্যান্স একসঙ্গে প্রকাশ করা যেতে পারে। কারণ স্মল যদি হয়, খুব স্মল যদি হয়, সেই স্মলের উপরে কত রেজিস্ট্যান্স ওই ওয়্যারটার, যে কার্বন দিয়ে যে আমরা তারটা তৈরি করলাম সেই তারটার রেজিস্ট্যান্স কত, তারটার উপর লেখা যায় না, এতটাই স্মল হয়। তাই কি করা হয়, ওই তারের উপরে কিছু কালার কোড বা কিছু কালার করে দেওয়া হয়। যে কালারগুলোর পার্টিকুলার কোড থাকবে, যে কোডগুলো জানলে আমি ওই রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারবো। এই হচ্ছে কার্বন রেজিস্টার বা কালার কোডিং অফ কার্বন রেজিস্টার। ওকে, তারপর হচ্ছে কার্বন রেজিস্টার কেন ইউজ করছি আমরা অ্যালয়ের থেকে? এই রেজিস্ট্যান্স অনেক বেশি হয়, এমনকি হাজারের বেশি হয়। ইলেকট্রনিক্স পারপাসে যে সমস্ত রেজিস্ট্যান্স ইউজ করা হয় সেগুলো সব প্রায় হাজারের বেশি এরকম হয়। সেক্ষেত্রে এর সাইজ আরও কী হয়, খুব স্মল হয় এবং কার্বন খুব সহজেই পাওয়া যায়, ফলে এর দামটাও বা মূল্য খুবই কম হয়। এই সমস্ত সুবিধার জন্য আমরা এরই উপরে কালার কোড করব। কালার কোড কেন করছি? এর এত কিছু সুবিধা থাকা সত্ত্বেও এর সাইজটা এত ছোট হয়, এর উপর কত রেজিস্ট্যান্স লেখা যায় না। তাই রেজিস্ট্যান্স বোঝানোর জন্য এর উপর কয়েকটা কালার আমরা আনব, যে কালারগুলো নির্দিষ্ট কোড থাকবে এবং সেই কোড দিয়ে আমরা রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারব। ওকে, এরকমই একটা কার্বন রেজিস্টার হচ্ছে এটা। এর উপর কালার কোড করা আছে। কালার কোড এইভাবে করা থাকবে। এই একটা দেওয়া হলো, দুটো, তিনটা, চারটা, 1 2 3 4, চারটে। এই চারটার মধ্যে 1 এবং 2, 1 নম্বর এবং 2 নম্বর কালার, ফার্স্ট কালার, সেকেন্ড কালার, এরা কি বলছে, শুধুমাত্র নাম্বারটাই বসাবো। নাম্বার মানে যে কোড নাম্বার থাকবে সেই কোড নাম্বারের ম্যাগনিটিউডটা শুধু বসে দিলেই হবে, শুধু কোড নাম্বারের ম্যাগনিটিউড বসালেই হবে। 3 নম্বর কালারটা কি ইন্ডিকেট করছে? মাল্টিপ্লায়ার বা অর্ডার অফ ম্যাগনিটিউড এটা প্রকাশ করবে। মানে 3 নম্বর কালার যেটা আসবে, ফার্স্ট দুটো কালারের জন্য কালার কোড বসে দিলাম। ওকে, সেকেন্ড বলছি 3 নম্বর কালার যেটা আসবে সেটা কি হবে, প্রথম দুটো কোড বসানোর পর ইনটু দিয়ে 10 টু দি পাওয়ার সেটা 3 নম্বর কালারের কোড যা হবে। আর 4 নম্বর হচ্ছে এখানে কতটা ভেরিয়েশান হতে পারে বা যেটাকে বলা হচ্ছে টোলারেন্স, কত পার্সেন্ট ভ্যারি করতে পারে, সেটা হচ্ছে 4 নম্বর কোড দিয়ে আমরা পাবো। এর জন্য একটা টেবিল থাকে, যে টেবিলটা
এরকম একটা টেবিল পাবো, এটা আঁকলাম না, একটা টেবিল দেওয়া আছে, টেবিলের এখানে কালার দেওয়া আছে, কালার্স কী কী কালার হচ্ছে, ফার্স্ট হচ্ছে ব্ল্যাক, ব্রাউন, তারপর রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, এখানে গ্রে, লাস্টে আছে হোয়াইট। এই যে 10টা কালার মনে রাখতে হবে, 10টা কালার, এবং তাদের কোড দেওয়া আছে 0 থেকে স্টার্ট। ফার্স্ট কি বলেছিলাম, 1 আর 2 শুধু নাম্বার, তাদের 1 আর 2 নাম্বার মানে কী কী আসবে, প্রথমটার জন্য হচ্ছে 0 কোড, 2 নাম্বার বা কোড যা বলবো, 0 1 2 3 4 করে একদম 9 পর্যন্ত আছে। 3 নম্বর কালারটা কি বলা হচ্ছিল, 3 নম্বর কালার বলা হচ্ছিল মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ার মানে প্রথম দুটোর কোড বসে যাবে, তারপর কি আসবে 10 টু দি 0 ছিল তাই 10 টু দি 0। যদি 3 নম্বর কালার এটাই হয় তাহলে আসবে 10 টু দি 1। যদি 3 নম্বর কালার এইটা হয়, রেড হয়, রেড 3 নম্বর কালার রেড হয় তাহলে আসবে 10 টু দি 2। যদি 3 নম্বর কালার গ্রিন, গ্রিন যদি হয়, গ্রিনের জন্য কোড কত 5, তাহলে আসবে এখানে 10 টু দি 5। ওকে। আর 4 নম্বর কি বলা ছিল, টলারেন্স। টলারেন্স মানে কতটা ত্রুটি থাকতে পারে বা কতটা ভ্যারিয়েশন করতে পারে সেটা ইন্ডিকেট করবে। যদি 4 নম্বর কালারটা গোল্ড কালার হয়, সোনালি কালার হয়, তাহলে ত্রুটিটা বলছি ±5%, বা আলটিমেট যে রেজিস্ট্যান্সটা পাচ্ছি আমি এই তিনটাকে নিয়ে, যে রেজিস্ট্যান্স প্রথম দুটো নাম্বার এবং 3 নম্বরটাকে নিয়ে যে রেজিস্ট্যান্সটা আসবে তার সঙ্গে প্লাস মাইনাস হয়ে যাবে। সিলভার যদি হয়, রুপোলি যদি হয় 10%। আবার 4 নম্বর কালার যদি না থাকে তাহলে বলা হচ্ছে 20% ত্রুটি ওখানে ভাবতে হবে। ওকে, বা ভেরিয়েশনটা 20% আসবে। একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে। এক্সাম্পল এরকম নিচ্ছি আমরা, একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, কার্বন রেজিস্ট্যান্স, তার কালার দেওয়া আছে এখানে ইয়েলো, ইয়েলো কালার। ফার্স্ট প্রথমটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে 1 নম্বর, 2 3 4, সবসময় ডান পাশ থেকে স্টার্ট করবো, ডান পাশ থেকে 1 2 3 4। তাহলে প্রথমটা ইয়েলো, তারপর ভায়োলেট, তারপর ব্রাউন, তারপর হচ্ছে গোল্ড। তাহলে রেজিস্ট্যান্স কী হবে, এই রেজিস্ট্যান্স খোঁজার জন্য ফার্স্ট কি বলেছিলাম, 1 এবং 2 এর কোড যা হবে তাই বসাতে হবে। আচ্ছা ইয়েলো, ইয়েলো কোথায়, ইয়েলো এখানে, ইয়েলোর কোড কত 4, তাহলে ফার্স্ট এখানে 4 বসিয়ে দাও, এখানে 4 বসিয়ে দেওয়া হলো, কোড বসালাম। নেক্সট কি আছে ভায়োলেট, ভায়োলেটের কোড কত, ভায়োলেটের কোড হচ্ছে 7, ভায়োলেটের কোড হচ্ছে 7, তাই 7 দাও, 7। নেক্সট কি বলা হচ্ছিল 3 নম্বর, 3 নম্বর কালার কি আছে এখানে, 3 নম্বর আছে ব্রাউন। ব্রাউন কি হচ্ছিল, 3 নম্বরটা হচ্ছে মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ার মানে কি মাল্টিপ্লাই করে দাও, কত দিয়ে, ব্রাউন। ব্রাউনের জন্য কালার কি আছে, ব্রাউন, ব্রাউন কত আছে 1, ব্রাউনের কোড হচ্ছে 1, তাহলে এখানে কত দিয়ে মাল্টিপ্লাই হবে 10 টু দি 1। ওকে। এরপর 4 নম্বর কালার কি আছে গোল্ড। 4 নম্বরটা বলছে টলারেন্স, কতটা ভ্যারিয়েশন হতে পারে সেটা কি বলা হচ্ছে প্লাস মাইনাস, প্লাস মাইনাস, যেহেতু গোল্ড কালার, গোল্ডের জন্য কি ছিল, গোল্ডের জন্য ছিল 5% গোল্ডের জন্য, তাহলে এখানে আমরা 5% দিয়ে দিলাম, প্লাস মাইনাস 5%। এই হয়ে গেল ও রেজিস্ট্যান্স। ওকে। এখানে আরও একটা কোশ্চেন থাকে, এটা রেজিস্ট্যান্সটা এলো, রেজিস্ট্যান্স এটা, এখানে আরও কোশ্চেন থাকে, এই রেজিস্ট্যান্সটা কত থেকে কত পর্যন্ত ভেরিয়েট করতে পারে, কত থেকে কত পর্যন্ত ভ্যারি করতে পারে, সেটা কি করে পাবো। সেটা পাওয়ার জন্য ফার্স্ট যেটা করতে হবে, এটা কত 470 হচ্ছে, তাহলে 470 প্লাস মাইনাস 5%, এই তো রেজিস্ট্যান্স এলো। তাহলে ফার্স্ট এটা করে নিতে হবে 470-এর 5% নিয়ে নাও, 5% মানে এটা কত আসবে, 470-এর 5% প্রায় এরকম আসবে 23.5। ওকে। তাহলে এই রেজিস্ট্যান্স কত থেকে কত পর্যন্ত ভ্যারি করতে পারে, বা এরকম থাকে এর রেঞ্জ কত হবে, রেঞ্জ সেটা এইভাবে করছি আমরা। যদি প্লাস মাইনাস আছে তাহলে এরকম করতে পারি 470 মাইনাস 23.5, এটা এত থেকে কত 470 প্লাস 23.5 এত ওহম। ওকে, এটা ভ্যালু যা আসবে সেটা তত ওহম থেকে এত ওহম পর্যন্ত, সরি 470 মাইনাস এটা, আর 470 এত থেকে এত পর্যন্ত প্লাস এটা, যা ভ্যালু আসবে তত থেকে ততর মধ্যে ভ্যারি করছে বলে ধরে নেওয়া হয়।
ওকে, এই হচ্ছে কালার কোডিং, খুব সহজ, কোশ্চেন থাকে প্রায়, এমসিকিউ কোশ্চেন থাকে প্রায়। এখানে যে কোডগুলো দেওয়া আছে, কোড নাম্বার, এটা মনে রাখবো কি করে? এটার মনে রাখার একটা প্রসেস আছে, আইসিএসসি বইগুলোতে থাকে এগুলো। ফার্স্ট যে ওয়ার্ডগুলো আছে, ফার্স্ট ওয়ার্ড প্রথমগুলো যদি নিয়ে নিই, প্রথমে কী আছে ব্ল্যাক, ব্ল্যাকের বি নিলাম, তারপরটা কী আছে ব্রাউনের বি নিলাম, ব্রাউনের বি, তারপর রেড আছে রেডের আর, তারপর অরেঞ্জ, অরেঞ্জের ও, তারপর ইয়েলো আছে ইয়েলোর ওয়াই, তারপর আছে গ্রিন, এটাকে লিখলাম, গ্রিনের বদলে এটা লিখলাম, এটা গ্রেড লিখলাম। তারপর কি আছে গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেন, তারপরে কি আছে ভায়োলেট, ভিউ, গুড ওয়াইফ। এরকম একটা শর্ট ফর্ম মনে রাখা যেতে পারে যে কালারগুলোর কথা ভেবে। শর্ট ফর্ম প্রথমটা কী আছে তাহলে বি বি রয়, বি বি রয়, প্রথম বি মানে ব্ল্যাক, সেকেন্ড বি মানে হচ্ছে ব্রাউন, আর হচ্ছে রেড, ও হচ্ছে অরেঞ্জ, ওয়াই হচ্ছে ইয়েলো। গ্রেট, গ্রিনের জন্য গ্রেট, ব্লুর জন্য হচ্ছে ব্রিটেন, আর ভায়োলেটের জন্য হচ্ছে ভিউ, গ্রে, গ্রের জন্য নিচ্ছি গুড, আর লাস্টে হোয়াইটের জন্য নিলাম হোয়াইট। এবং শর্ট ওয়াইফ শর্ট ফর্মে লিখে রাখতে পারি এরকম বিবি রয়, বিবি রয়, গ্রেট ব্রিটেন, ভিউ, গুড ওয়াইফ। ওকে, বিবি রয়, গ্রেট ব্রিটেন, ভিউ, গুড ওয়াইফ, এই লাইন মনে রাখতে পারলে কালার কোডগুলো সহজে মনে রাখে। কালার স্টার্ট হবে 0 থেকে, প্রথমটা হচ্ছে 0, তারপরে 1 2 3 4, এটা হচ্ছে 5, এই বি হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9। ওকে, এভাবে সহজে মনে রাখতে পারবে। কারেন্ট ডেন্সিটি, কারেন্ট ডেন্সিটিকে যে দিয়ে প্রকাশ করা হয়। কারেন্ট ডেন্সিটি কি? কোনো একটা তারের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করছে সেই কারেন্ট পার ইউনিট এরিয়া, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো করছে তাকে বলা হচ্ছে কারেন্ট ডেন্সিটি, যার ইউনিট এরকম বলা যেতে পারে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। ওকে, কারেন্ট স্কেলার রাশি, বাট যে কে বলা হচ্ছে যে হচ্ছে ভেক্টর রাশি। কারেন্ট স্কেলার রাশি, বাট যে হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ডিরেকশান কী হবে? এই ডিরেকশান হচ্ছে কারেন্টের ডিরেকশানে হচ্ছে এ ডিরেকশান, কারেন্ট যে ডিরেকশানে, যে ডিরেকশানও সেই দিকে বলা হচ্ছে। ওকে, কারেন্ট স্কেলার, বাট কারেন্ট এরিয়া দিয়ে ভাগ করছি এ বলছি ভেক্টর হয়ে যাচ্ছে। ক্লিয়ার? যেমন এরকম বলা হয় ইলেকট্রিক ফিল্ড কী রাশি ছিল? ভেক্টর রাশি। যখন সেখান থেকে আমরা পোটেনশিয়াল পাচ্ছি ভি, পোটেনশিয়াল স্কেলার রাশি, অর্থাৎ এটারই সমতুল্য প্রায় ভি, পুরোপুরি একই নয়, প্রায় সমতুল্য, ইর সঙ্গে ভি প্রায় সমতুল্য, কিন্তু এ ভেক্টর এ স্কেলার। বা এরকম বলতে পারি ভি এর সমতুল্য ভেক্টর, এটা স্কেলার, এই স্কেলারের সমতুল্য ভেক্টর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ঠিক একই রকম আই স্কেলার, আয়ের সমতুল্য ভেক্টর হচ্ছে যে কারেন্ট ডেন্সিটি। যে সমান আই বাই এ বলা হচ্ছে, আই ডিরেকশন তো আই ডিরেকশন হবে যে ডিরেকশন। এটা কি? এই ক্ষেত্রফল যেটা নেব সেটা হচ্ছে কারেন্টের ডিরেকশানের ঠিক পারপেন্ডিকুলার, অর্থাৎ কারেন্ট যেদিকে ফ্লো করবে, এই ডায়াগ্রামে এটা যদি তার হয় একটা, এটা তার, তাহলে কারেন্ট ফ্লো করছে এই দিকে, কারেন্টের ডিরেকশান এইদিকে, তাহলে এখানে ক্ষেত্রফল নিতে হবে কোনটা? এই হচ্ছে ক্ষেত্রফল। অর্থাৎ এই ক্ষেত্রফলের রেসপেক্টে এই ক্ষেত্রফলের ডিরেকশন কোন দিকে? ক্ষেত্রফলের ঠিক লম্বভাবে কারেন্ট যাচ্ছে না? বা ক্ষেত্র ভেক্টর যদি বলি, ক্ষেত্র ভেক্টর, এরিয়াতে ভেক্টর, ভেক্টরের সঙ্গে প্যারালাল। ভালো করে দেখো, ফার্স্ট বলছি আমরা যে এরিয়া শুড বি পারপেন্ডিকুলার টু দ্য কারেন্ট ফ্লো। এরিয়া এই সিচুয়েশনের ক্ষেত্রে এরিয়া হচ্ছে এটা, এই যে এরিয়াটা নিচ্ছি, কারেন্ট তো এইদিকে যাচ্ছে, সেই কারেন্টের রেসপেক্টে এই তলটা তো লম্বভাবে আছে, জাস্ট একটা চাকতি ভাবছি এরকম। কারেন্ট কোন দিকে যাচ্ছে? কারেন্ট এইদিকে যাচ্ছে। কারেন্ট তাহলে এইদিকে যদি ফ্লো করে, পেনের সামনের দিকটা, এই দিকটা কারেন্ট যদি এইদিকে ফ্লো করে, এই দিকে কারেন্ট ফ্লো করছে, তাহলে তলটা কোথায়? তলটা তো হাতটা,
এই তলটা হচ্ছে, এই তলের সাপেক্ষে পেনের ডিরেকশন লম্ব। কিন্তু যদি আমি ক্ষেত্রীয় ভেক্টর ভাবি, ক্ষেত্রীয় ভেক্টর মানে হচ্ছে এই তলের উপর লম্ব, সেটা নিশ্চয়ই কারেন্টের ডিরেকশনের সঙ্গে সেম হবে। ওকে, যদি এরকম থাকে কোনো একটা ক্ষেত্র, ধরো এরকম দেওয়া আছে, এই হচ্ছে ক্ষেত্র, এটাই ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলের অভিমুখ হচ্ছে এই দিকে, ক্ষেত্রফলের অভিমুখ এইদিকে, এখানে কারেন্ট ডিরেকশান হচ্ছে এই দিক কারেন্ট, যেখানে অ্যাঙ্গেল দেওয়া আছে থিটা, তাহলে এই ক্ষেত্রে কারেন্ট ডেনসিটি কী হবে? এই ক্ষেত্রে তো বললাম কারেন্ট ডেনসিটি J সমান I/A, কিন্তু এই ক্ষেত্রে কারেন্ট ডেনসিটি কী হবে? ফার্স্ট বলেছি কারেন্ট ডেনসিটি ফাইন্ড করার জন্য যে এরিয়াটা নেব সেটা হচ্ছে কারেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার হতে হবে। তো এই যদি এরিয়া হয় তাহলে আমাকে এরিয়া কীরকম নিতে হবে? এখন পারপেন্ডিকুলার যদি ভাবতে হয় তাহলে এরকম এরিয়া কনসিডার করতে হবে। এই এরিয়া, এই যে এরিয়া যার এই হচ্ছে কারেন্ট, কারেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার, অর্থাৎ এ যদি এদিকে হয় তাহলে এই দিকটা আসবে এ কস থিটা। ভালো করে দেখো, কারেন্ট ডিরেকশানের সঙ্গে এ কস থিটা পারপেন্ডিকুলার, তাহলে এই ক্ষেত্রে কারেন্ট ডেনসিটি যে সমান I/, শুধু এ না, এ কস থিটা আসবে। হবে কিনা ভালো করে ভেবে দেখো। এখানে বললাম যে জে সমান I/A, যে ডিরেকশান এর ডিরেকশানের সঙ্গে প্যারালাল, এটা বলছি কারেন্ট যেদিকে যাচ্ছে তার সঙ্গে লম্ব তল ক্ষেত্রফল যে তলটা। আর বলছি ক্ষেত্রীয় ভেক্টর যদি ভাবি, অর্থাৎ ক্ষেত্রফল যদি ভেক্টর হিসেবে ভাবি, যেটা ইলেকট্রোস্ট্যাটিকে ছিল, সেই এটা যদি ক্ষেত্রফলের ডিরেকশন কোন দিকে? কারেন্টের দিকে হবে, সেটা ভাবলে প্যারালাল। তাহলে এই যদি এরিয়া হয়, একটা এরিয়া, এই এরিয়ার অভিমুখ বলছি এই দিকে, কারেন্ট যাচ্ছে এদিকে, তাহলে এই ক্ষেত্রে কারেন্ট ডেনসিটি যদি চাই যে সমান I/A মানে এই এ হবে না, কারণ এ তো কারেন্টের ডিরেকশনের সঙ্গে লম্ব নয়, কারেন্ট তো এইদিকে, লম্ব দিক কোনটা হবে? এই দিকটাই হবে। তাহলে সেক্ষেত্রে এর একটা কম্পোনেন্ট নিতে হচ্ছে এ কস থিটা, সেখান থেকে আমরা কারেন্ট ডেনসিটি পাবো। যেটা বলা হলো যে কারেন্ট স্কেলার রাশি কিন্তু যে ভেক্টর রাশি, সেটা এখান থেকে বলা যেতে পারে, এই জায়গা থেকে। কীরকম? এখান থেকে I সমান কি লিখতে পারি? I সমান জে এ কস থিটা, জে এ কস থিটা। এখানে কি বলবো? জে এ কস থিটা, তার মানে কি লিখতে পারি? জে ভেক্টর ডট এ ভেক্টর, জে ভেক্টর ডট এ ভেক্টর, ডট প্রোডাক্ট তো কস থিটা, তাহলে I সমান জে ডট এ। ওকে, তাহলে I স্কেলার আছে, কারণ ডট প্রোডাক্ট স্কেলার দেয়। নেক্সট হচ্ছে ওহমস ল। ওহমস ল আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি। ওহমস ল হচ্ছে কোনো একটা তার, এই যদি একটা তার হয়, তারের দু প্রান্তের পোটেনশিয়াল, এই প্রান্তের পোটেনশিয়াল V1, এই প্রান্তের পোটেনশিয়াল মানে বিভব, এই প্রান্তের V2, এটা হচ্ছে V1 যদি হয়, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, কারেন্ট যদি ফ্লো করে তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে পোটেনশিয়াল ডিফারেন্স মানে V1 মাইনাস V2 ইজ প্রপোর্শনাল টু কী হবে? যে কারেন্ট ফ্লো করছে। কখন হবে এটা? যদি উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে। উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে বলা হচ্ছে এই তারটা দু প্রান্তের বিভব পার্থক্য কারেন্টের সঙ্গে সমানুপাতিক হবে। এটাকে আমরা বলছি ডেল্টা ভি ইজ প্রপোর্শনাল টু আই, বা ডেল্টা ভি সমান আই ইন্টু আর। একটা কনস্ট্যান্ট নিয়ে এলাম যাকে বলছি আর। আরটা তাহলে হচ্ছে কনস্ট্যান্ট, আর সমান ডেল্টা ভি বাই আই, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট বলা হচ্ছে, যার নাম দেওয়া হচ্ছে রেজিস্ট্যান্স। কি বলা হচ্ছে? রেজিস্ট্যান্স। আমি পড়ে এসেছি আমরা এগুলো আগে। কনস্ট্যান্ট কার জন্য? ওহমিক রেজিস্ট্যান্স। ওহমিক মানে যারা ওহমের সূত্র মেনে চলছে, এই সূত্র যারা মেনে চলছে তাদের জন্য, এই সূত্র যারা মেনে চলছে তার জন্য এই কনস্ট্যান্ট। মানে কীরকম? যদি এখানকার পোটেনশিয়াল ডিফারেন্স পরিবর্তন করি তাহলে কারেন্টও পরিবর্তন হবে, সেক্ষেত্রে বলছি আর কনস্ট্যান্ট থাকবে, আর এর কোনো পরিবর্তন হবে না। ওকে, এরকম সিচুয়েশনে বলা হচ্ছে কনস্ট্যান্ট হবে। এখানে যদি গ্রাফ নেওয়া হয়, এটা হচ্ছে ডেল্টা ভি পোটেনশিয়াল ডিফারেন্স, এই দিকটা যদি আই নেওয়া হয় তাহলে যেহেতু সমানুপাতিক তাহলে এরকম বলা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, মূল বিন্দুগামী সরলরেখা, এর যদি নতি নেওয়া হয়,
নতি মানে কি আসবে এখানে? স্লোপ। স্লোপ সমান ট্যান থিটা। ট্যান থিটা বা শুধু থিটাও বলা যেতে পারে। থিটা হচ্ছে ডেল্টা ভি বাই আই সমান আর, এটা হচ্ছে কনস্ট্যান্ট। সব জায়গায় একই, এখানেও যা, এখানেও তাই, এখানেও তাই। কোণ একই, তার মানে হচ্ছে ও রেজিস্ট্যান্স সেম। নেক্সট হচ্ছে ওহমের সূত্র প্রুভ করব। ওহমের সূত্রকে প্রুভ করব কোন সূত্র দিয়ে? আগে পড়েছি, আগের দিন বলা হয়েছিল যে কোনো তারের মধ্য দিয়ে কারেন্ট যখন ফ্লো করছে সেই কারেন্টের রাশিমাল হচ্ছে এটা ভিনা বলা হয়। ভিনা, ওখানে বলা হচ্ছিল ভিনা, ভি না ভি, ভি ভি সাপেক্ষে ডি আছে, এটা ভি এন এ না, শর্টে মনে রাখার জন্য ভিনা। এই সূত্র দিয়ে প্রমাণ করব। যেখানে ভিটা ছিল ওই তারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লোর জন্য ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি বা অনুপ্রবাহ বেগ, আর ইটা হচ্ছে ফ্রি ইলেকট্রনের চার্জ, এনটা হচ্ছে প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা বা ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, আর এটা হচ্ছে ক্ষেত্রফল যে প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ইলেকট্রনগুলো ফ্লো হচ্ছে। তো সেখানে আমরা এরকম পড়েছিলাম ভিডি ড্রিফট ভেলোসিটির এরকম একটা রাশিমালা ওখানে পড়েছিলাম, সেটা এটা ছিল ই। আচ্ছা, এই ভিটা হচ্ছে ভেলোসিটি, ই ক্যাপিটাল ভি টাউ বাই এম এল এন ইন্টু ই এন এ, এটা অর্থাৎ ভিডি ছিল এই পার্টটা। ভিডির মধ্যে কি আছে? চার্জ আছে। এই ভিটা হচ্ছে বিভব পার্থক্য। ওকে, বিভব পার্থক্য, তারটা দু প্রান্তে যে বিভব পার্থক্য দেওয়া হচ্ছিল সেই বিভব পার্থক্য হচ্ছে ভি, আর টাউটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম বা এভারেজ রিল্যাক্সেশন টাইম বলা হচ্ছে। রিল্যাক্সেশন টাইম বলা হচ্ছে এটা টাউ। এমটা হচ্ছে ইলেকট্রনের মাস, আর এলটা হচ্ছে তারটার দৈর্ঘ্য, যে তারটা আমরা নিচ্ছিলাম সেই তারটারই দৈর্ঘ্য। ওকে, এই যদি পাই তাহলে সেখান থেকে কী পাচ্ছি? এখানে আমরা ই স্কোয়ার ভি টাউ এন এ বাই এম এল। তাহলে এখান থেকে ভি বাই আই যদি করে ফেলাই কী পাচ্ছি? দেখো তো, ভি বাই আই করলে এম এল বাই এন ই স্কোয়ার টাউ এ পাচ্ছি। এই রাশিমালা পাচ্ছি। এই রাশিমালায় ভি বাই আই পেয়েছি। এখানে এইমটা কি হচ্ছে? ইলেকট্রনের মাস কনস্ট্যান্ট, তারটার দৈর্ঘ্য কনস্ট্যান্ট, আর এ ক্ষেত্রফল, তারের প্রস্থচ্ছেদ কনস্ট্যান্ট, ইলেকট্রনের চার্জে কনস্ট্যান্ট। বাকি থাকছে এন এবং টাউ। এই দুটো টার্ম আগের ক্লাসে বলা হয়েছিল এরকম। এনটা হচ্ছে প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, আর এটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা কার উপর নির্ভর করে? ডিপেন্ডস অন টেম্পারেচার। ডিপেন্ডস অন টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার যদি বাড়িয়ে দিই তাহলে ওই অ্যাটম থেকে আরও বেশি পরিমাণে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন বেরোবে, অর্থাৎ ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে। ওকে, তাহলে এই টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। আর একটা বলা হচ্ছে যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে ইলেকট্রনগুলোর কাইনেটিক এনার্জি বাড়বে। কাইনেটিক এনার্জি যদি বাড়ে তাহলে সংঘর্ষ খুব দ্রুত হবে। সংঘর্ষ যদি খুব দ্রুত হয় তাহলে এই যে ফ্রি পাথ, একটা সংঘর্ষ থেকে আরেকটা সংঘর্ষের মধ্যে যে ফ্রি পাথ, এই পাথটা অতিক্রম করতে অনেক কম সময় লাগবে, অর্থাৎ এ তখন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ টাও তখন কমে যাবে। ওকে, অর্থাৎ এরা তাহলে টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, বাট এম এল ই এ এরা ডিপেন্ডেন্ট নয়। তাহলে যদি টেম্পারেচার পরিবর্তন হয় তাহলে কিন্তু এই রাশিমালা পুরোপুরি কনস্ট্যান্ট হবে না। কিন্তু প্রথমেই বলা হয়েছে ওহমের সূত্র প্রমাণ করার জন্য টেম্পারেচার, প্রেসার, হিউমিডিটি ইত্যাদি অবস্থাগুলো সব কনস্ট্যান্ট থাকবে। যদি কনস্ট্যান্ট থাকে তাহলে বলতে পারছি পুরো পার্টটা কনস্ট্যান্ট, অর্থাৎ ভি বাই আই সমান কনস্ট্যান্ট। ওকে, ভি বা ডেল্টা ভি একই, ভিটাও বিভব পার্থক্য বলা হচ্ছে একই জিনিস, তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। যদি কনস্ট্যান্ট হয় এটাই তো ওহমের সূত্র। ওকে, তাহলে আই সমান ভি না থেকে আমরা ওহমের সূত্র প্রমাণ করতে পারছি। এখান থেকে এটা হচ্ছে ওহমের সূত্রের যে ডেল্টা ভি সমান যেটা পেয়েছিলাম আমরা আই ইন্টু আর, এটা হচ্ছে ওহমের সূত্রের স্কেলার ফর্ম। স্কেলার, ওকে, স্কেলার।
আমরা একটু আগে কী বলেছিলাম যে ডেল্টা ভি বা পোটেনশিয়াল ডিফারেন্সের সমতুল্য ভেক্টর রাশি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ওকে, ইলেকট্রিক ফিল্ড। আয়ের সমতুল্য ভেক্টর রাশি হচ্ছে কারেন্ট ডেনসিটি জে, আর আর এর সমতুল্য আমরা কিছু পাবো এখানে একটা রো, ভেক্টর না স্কেলার পাবো এটা। এরকম একটা সম্পর্ক যেটাকে ওহমের সূত্রের ভেক্টর রূপ বলা যেতে পারে, সেটা কি করে পাচ্ছি আমরা দেখব। আমরা জাস্ট এই রাশিমালাটাকে নিচ্ছি, আবার এই রাশিমালা যা ছিল এখানে কি ছিল এটাকে লিখছি আবার ভি সমান এম এল, আইকে পাঠিয়ে দিলাম ওই সাইডে, আই বাই এন স্কোয়ার টাউ ইন্টু এ। ওকে, তাহলে এটাকে ভি আর এখান থেকে এল নামিয়ে দাও, ভি বাই এল, তাহলে এম বাই এন স্কোয়ার টাউ সমান আই বাই এ। ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য বাই দৈর্ঘ্য, তাহলেই তো পাই আমরা ইলেকট্রিক ফিল্ড, তাই তো পাই ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এম বাই এন স্কোয়ার টাউ, এটাও আগের দিন পড়া হয়েছিল, এটা হচ্ছে রোধাঙ্ক, রো রেজিস্টিভিটি রো, আর আই বাই এ তো কারেন্ট ডেনসিটি বলা হলো যে। ওকে, তো এটাকে ভেক্টর ফর্ম কি লিখতে পারি, ভেক্টর ফর্ম হচ্ছে ই ভেক্টর সমান রো জে ভেক্টর। এই যে ভেক্টর ফর্মে ওহমের সূত্র যদি বলা হয় এইভাবে পেতে পারি। এখন কোশ্চেন হচ্ছে যে জেড ডিরেকশান ই ডিরেকশান একই দিক, এটা আমি কী করে বলছি, জে আর ই এর ডিরেকশান একই দিক সেটা কী করে বলছি। এ হচ্ছে তার, এখানে পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হলো, পোটেনশিয়াল ডিফারেন্স ভি, অর্থাৎ এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে কারেন্ট এই দিকে ফ্লো করছে, কারেন্টের ডিরেকশান নিশ্চয়ই এই দিক, কারেন্টের ডিরেকশান এটা, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডও নিশ্চয়ই এই দিকেই হবে, প্লাস থেকে মাইনাস, হয়তো এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই সাইড প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস যদি ইলেকট্রিক ফিল্ডের দিকে, কারেন্টের ডিরেকশান যেদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে। আর আমরা আগেই বললাম জেড ডিরেকশান সেই দিকেই হবে, কারেন্টের ডিরেকশান সেই দিকে, অর্থাৎ জে এবং ই একই ডিরেকশান। এই হচ্ছে ওহমের সূত্রের ভেক্টর। ওহমিক কন্ডাক্টর পড়লাম একটু আগে, যারা ওহমের সূত্র মেনে চলে, আর যারা ওহমের সূত্র মেনে চলে না তাদের বলা হচ্ছে নন ওহমিক কন্ডাক্টর। তার ক্ষেত্রে ভি ভার্সেস আই গ্রাফ কী হয়, যেমন কন্ডাক্টর অ্যাট হাই টেম্পারেচার, উচ্চ তাপমাত্রায় কন্ডাক্টরের ক্ষেত্রে কী হয়, তার ক্ষেত্রে বলা হয় এরকম পাবো। প্রথম দিকটা প্রায় মূলবিন্দুগামী হলেও তারপর কী হবে, এরকম পাবো, এখান থেকে এই দিকে বেঁকে যাবে। ওকে, তাহলে পুরোপুরি সমান্তরাল, মূলবিন্দুগামী সরলরেখা পুরোপুরি হচ্ছে না, তাহলে হচ্ছে ওহমিক নয়। আরও একটা পাবো, যেটা হচ্ছে এর ক্ষেত্রে পাবো, পরে মডার্ন ফিজিক্স যখন আমরা পড়বো সেখানে পাবো। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ডায়োড খুব ইম্পর্টেন্ট, সেখানে এরকম দেখা হয় যখন ডায়োডকে সম্মুখ বায়াসে রাখা হয় তার ক্ষেত্রে কারেন্ট এরকম পাবো, যেটা গ্রাফেও প্র্যাকটিক্যালেও পাবো আমরা। এই দিকটার কারেন্ট হচ্ছে মিলি অ্যাম্পিয়ারের কারেন্ট, এই দিকটা মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ভোল্টেজ, এটাকে সম্মুখ বায়াস বলা হয়। আর বিপরীত বায়াস যেটা বলা হয় এরকম পাবো যখন কারেন্ট হয়ে যাচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার, এটা এরকম একটা প্রপার্টি পাবো, যেটা তাহলে ওহমিক নয়। ওহমিক হলে মূলবিন্দু দিয়ে পুরোপুরি সরলরেখা হবে, সেটা পাচ্ছি না, তার জন্য এটা ডায়োড বা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে পাবো। আর একটা বলা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে গ্রাফটা এরকম পাবো, গ্যাস ভি ভার্সেস আই যদি নেই, আই ভি, এটাও মিলি অ্যাম্পিয়ারে না হচ্ছে, গ্যাসের জন্য এরকম জিনিস পাবো। ওকে, এইগুলো হচ্ছে নন ওহমিকের জন্য, ওহমিক নয় কিন্তু এটা নন ওহমিক, তখনই পাচ্ছি এটা। নেক্সট হচ্ছে কম্বিনেশন অফ রেজিস্টার, অনেকগুলো রেজিস্ট্যান্স দেওয়া থাকবে, তাদের কম্বিনেশন করে আমরা কি পাবো সেটা দেখবো। এগুলোকে জানা ছিল তাই আমি শর্টে বলার চেষ্টা করছি, এটাকে ক্লাস 10-এ ছিল। সিরিজ কম্বিনেশন মানে সেখানে এরকম বলা হয় যে অনেকগুলো রেজিস্ট্যান্স যখন দেওয়া থাকে, একটা রেজিস্ট্যান্স যখন শেষ হয়, একটা রেজিস্ট্যান্স R1, এটা যেখানে শেষ, সেকেন্ড রেজিস্ট্যান্স ঠিক এর পর থেকে স্টার্ট করা হয়, সেকেন্ড রেজিস্ট্যান্স এর পর থেকেই স্টার্ট করে দেওয়া হয়। এভাবে পরপর রেজিস্ট্যান্সগুলোকে যোগ করাকে বলা হচ্ছে সিরিজ কম্বিনেশন। তাই বলেছি দেখো, R1 রেজিস্ট্যান্স একটা আছে, R1 ঠিক এই যেখানে শেষ হলো, R2 এর পর থেকে স্টার্ট করেছি, যেখানে R2 শেষ R3 ঠিক তারপরে আবার শুরু করেছি।
ওকে, এইভাবে R1 R2 R3 তিনটা রেজিস্ট্যান্সকে পরপর কানেক্ট করেছি, দিয়ে আলটিমেটলি এই প্রান্ত এবং এই প্রান্তের মধ্যে একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি। যে ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য, যেটা একটু পরে আমরা পড়ব ডিটেলসে আরও, বিভব পার্থক্য ভি বলা হয়েছে। ফলে ব্যাটারি থেকে কারেন্ট যাবে, কারেন্ট তাহলে পজিটিভ থেকে নেগেটিভ যায় সেলের ক্ষেত্রে, সরি এক্সটার্নাল সার্কিটের ক্ষেত্রে পজিটিভ থেকে নেগেটিভ। এই পজিটিভ থেকে নেগেটিভ মানে এরকম নয়, এখান থেকে এরকম নয়, কখনোই নয়। কীরকম? এক্সটার্নাল সার্কিট, এটাকে এক্সটার্নাল বলা হয়, অর্থাৎ এখান থেকে এই দিকে যাবে, এই পাশ দিয়ে ঘুরে এইভাবে আসবে। এটা কোষ বা সেলের ভেতরে মাইনাস থেকে প্লাসে যায়। ওকে, তাহলে এখান থেকে কারেন্ট বেরোচ্ছে, কারেন্ট বেরিয়ে যখন কারেন্ট এখানে এলো, আসার পর কী হচ্ছে, এটার মধ্য দিয়ে যে কারেন্ট যাবে এটার মধ্য দিয়েও সেই কারেন্ট, এটার মধ্য দিয়েও সেই কারেন্ট। যদি এগুলোকে আমি রেজিস্ট্যান্স না ভেবে জলের পাইপ ভাবতাম, তাহলে কী ঘটনা ঘটতো? এখান দিয়ে জলটা আসছে, সেই জল যখন এখান দিয়ে ফ্লো করবে, এর মধ্য দিয়ে যে জল যাবে এর মধ্য দিয়েও সেই জল, এর মধ্য দিয়েও সেই জল। ওকে, হচ্ছে সিরিজ কম্বিনেশান। সিরিজ কম্বিনেশান মানে হচ্ছে জলকে এখানে কারেন্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। সিরিজ কম্বিনেশান মানে কি সেম হচ্ছে? কারেন্ট সেম এখানে। ওকে, কি আলাদা? এই নলটা দু প্রান্তের বিভব পার্থক্য আলাদা। এটার বিভব পার্থক্য V1, এটার এই দুটো পয়েন্টের বিভব পার্থক্য V2, এই দুটো পয়েন্টের বিভব পার্থক্য V3, অর্থাৎ প্রত্যেকটার বিভব পার্থক্য আলাদা হবে। সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে, লাগবে একটু পরে লাগবে অঙ্কের ক্ষেত্রে। ওকে, তাহলে কারেন্ট সেম হবে বাট প্রত্যেকের বিভব পার্থক্য আলাদা। তাহলে রেজিস্ট্যান্স কী আসবে? ডাইরেক্ট সূত্র বসাচ্ছি এখানে, আগে করা হয়েছে যেহেতু, R1 প্লাস R2 প্লাস R3, অর্থাৎ যে রেজিস্ট্যান্সগুলো ছিল তাদের শুধু সাম আপ করে দাও, তাহলেই হয়ে যাবে। ওকে, এই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন সিরিজ কম্বিনেশন। নেক্সট প্যারালাল কম্বিনেশন। প্যারালাল মানে সমান্তরাল। সমান্তরাল কীরকম? এই ফার্স্ট রেজিস্ট্যান্স আছে, ফার্স্ট রেজিস্ট্যান্সের দুটো প্রান্ত কোথায়? এইখানে একটা, এইখানে একটা, এই তো R1 এই প্রান্ত এখানে, এই প্রান্ত এখানে। R2 দুটো প্রান্ত কোথায়? এইখানে, এখানে। R3 দুটো প্রান্ত কোথায়? R3 তারের একটা প্রান্ত এখানে আর একটা প্রান্ত এখানে। অর্থাৎ তিনটে তারের একটা প্রান্ত, এই বাম দিকের প্রান্ত এখানে, ডান দিকের প্রান্ত এখানে। ওকে, এবং এই দুটো পয়েন্টের মধ্যে একটা ব্যাটারি কানেক্ট করে দেওয়া আছে, যে ব্যাটারির বিভব পার্থক্য হচ্ছে V। তাহলে এখানেও যদি একই রকম ভাবি, এখানে এটা প্লাস এটা মাইনাস, তাহলে কারেন্ট এখান থেকে আসবে, এখানে কারেন্ট এসে পৌঁছলো, I কারেন্ট এসে পৌঁছলো। যখনই এখানে আসবে তাহলে কারেন্ট কী হবে? এবার একই কারেন্ট যাবে না আলাদা? কারেন্ট আলাদা হবে। জলের পাইপ ভাবলে প্রত্যেকটাতে আলাদা আলাদা জল যেতেও পারে। তাহলে এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I3। ওকে, কারেন্ট আলাদা হবে যদি রেজিস্ট্যান্সগুলো আলাদা হয়, তাহলে নর্মালি তাই ভাবো আমরা, কারেন্ট আলাদা। তাহলে এখানে I1 কারেন্ট গেল, এটাতে I2 কারেন্ট, এটাতে I3 কারেন্ট, এই তিনটে কারেন্ট এসে আবার এই পয়েন্টে মিট করছে, ফলে এখানকার কারেন্ট আবার I হয়ে গেল। অর্থাৎ I সমান এরকম বলা যেতে পারে I1 প্লাস I2 প্লাস I3। ওকে, তাহলে এখান থেকে কনক্লুশন কী বলা হচ্ছে? কি আলাদা কি সেম? দেখতেই পাচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রে কারেন্ট কি আলাদা, তাহলে এই ক্ষেত্রে কারেন্ট হচ্ছে আলাদা। কি সেম? প্রত্যেকটা তারের এন্ড পয়েন্ট এখানেই কানেক্টেড। আবার এই দুটো পয়েন্টের মধ্যে একটা ব্যাটারি লাগানো আছে, এই দুটো পয়েন্টের মধ্যে একটা ব্যাটারি লাগানো আছে, তাই বলা যাচ্ছে যে এদের প্রত্যেকের, এটার প্রত্যেকের পোটেনশিয়াল ডিফারেন্স সেম। ক্লিয়ার? প্রত্যেকের পোটেনশিয়াল ডিফারেন্স সেম, তাই লিখে রেখেছি সেম। তাহলে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী আসবে? সূত্র বসে দিচ্ছি আমরা। এই তিনটে রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে Req। ওকে, Req সূত্রটা কী আসবে? সম্পর্কটা 1/R1 1/R2 প্লাস 1/R3। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 1/R না, শুধু Req যেটা লিখে রেখেছি এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তুল্য রোধ। এটা সম্পর্কটা নিয়ে আসার জন্য এটা পাচ্ছি আমরা। যদি এখানে তিনটের বদলে দুটো তার থাকতো, তাহলে এরকম লিখতাম এটাকে, এটা সাপোজ এটা R1, এটা হচ্ছে R2,
বাকি সেম, এখানে ব্যাটারি লাগানো আছে এটা। তাহলে কি লিখতাম, 1/r ইকুইভ্যালেন্ট সমান 1/r1 প্লাস 1/r3। সেখান থেকে আর ইকুইভ্যালেন্ট সমান কি আসতো, ক্যালকুলেশন করলে এটা আসতো 2 ছিল, r1 r2 বাই r1 প্লাস r2। এটা পেতাম তো। এরকম সিচুয়েশানে যদি দুটো রেজিস্ট্যান্স থাকে এবং তারা যদি সমান্তরালে থাকে, তাহলে আমরা ডাইরেক্ট এই সূত্র ব্যবহার না করে এটাই বসাতে পারি। কীরকম, যে দুটো রেজিস্ট্যান্স দেওয়া আছে তাদের গুণফল বাই তাদের যোগফল। ওকে, প্যারালাল থাকলে এইভাবে লিখতে পারি। নেক্সট, মিক্সড কম্বিনেশন বলা আছে, যেখানে সিরিজ প্যারালাল মিক্সড অবস্থায় আছে। কীরকম, এই দুটো রেজিস্ট্যান্স যদি ভাবি তারা কি কম্বিনেশন আছে, প্যারালাল। এই দুটো প্যারালাল আর এ তাদের সঙ্গে সিরিজ। কীরকম, যদি আমি R2 আর R3-কে প্যারালাল করে একটা রেজিস্ট্যান্স পেতে পারি, তো ধরলাম R4 আসছে, R4, আর এদিকে আগে থেকে কে ছিল, R1 ছিল, R1 রেখে দিয়েছি। এটা নিচে ব্যাটারি যা ছিল ব্যাটারিকে সেরকম রেখে দাও। ওকে, আমার কোশ্চেন হচ্ছে এরা যে প্যারালাল সেটা বা কী করে বুঝছি আমি। প্যারালাল বুঝবো কী করে, দেখতে হবে এদের পোটেনশিয়াল ডিফারেন্স একই কিনা। পোটেনশিয়াল ডিফারেন্স মানে কী করে পাবো, দেখবো ওদের এন্ড পয়েন্টগুলো একই জায়গায় আছে কিনা। দেখো R2 রেজিস্ট্যান্সের এন্ড পয়েন্ট এখানে একটা, এখানে একটা। R3-র এন্ড পয়েন্ট এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, অর্থাৎ এটা সমান্তরাল। ওকে, তাহলে এই দুটো সমান্তরালকে এই সূত্র দিয়ে আমি R4 ধরেছি, তার সঙ্গে দেখতে পাচ্ছি R1 আবার সিরিজ। R1 যদি সিরিজ হয় তাহলে আলটিমেট রেজিস্ট্যান্স এখানে কি আসবে, R ইকুইভ্যালেন্ট সমান, এখন তো সিরিজ, এটার সঙ্গে সিরিজ, সিরিজ যদি হয় কী পাবো, R1 প্লাস R4, R1-এর জায়গায় R1, R4 কী হবে বলেছিলাম, যেহেতু এই দুটো প্যারালাল দুটো রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে এই সূত্র নেব আমরা, রেজিস্ট্যান্সগুলোর গুণফল R2 R3 বাই R2 প্লাস R3। ওকে, তাহলে সিরিজ প্যারালাল একসঙ্গে মিক্সড অবস্থা এখানে আছে। আরও কি দেখতে পারি, দেখো এখানে প্রবলেমের ক্ষেত্রে লাগবে, এখান থেকে কারেন্ট বেরোবে, কারেন্ট এখান দিয়ে আসবে, যে কারেন্ট এখান দিয়ে আসবে সেই কারেন্ট এটার মধ্য দিয়েই যাবে। এখানে আসার পর কারেন্ট কিন্তু ডিভাইড হয়ে যাবে, এইদিকে একটা যাবে, এইদিকে একটা যাবে, দিয়ে আবার এখানে এসে মিলে যাবে। ওকে, অঙ্ক করার ক্ষেত্রে পাবো এগুলো। এরকম একটা ডায়াগ্রাম দেওয়া আছে, তো এখান থেকে কী ফাইন্ড করতে হবে, চারটা রেজিস্ট্যান্স আছে, 4, এখানে 2, এখানে 3, এখানে 6, আর ব্যাটারি বিয়োগ পার্থক্য 10 ভোল্ট দেওয়া আছে। কী ফাইন্ড করতে হবে, এই প্রত্যেকটার মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো করবে। ওকে, তাহলে ধরলাম এখান থেকে কারেন্ট যাচ্ছে I, এই কারেন্ট এখান পর্যন্ত একই কারেন্ট আসবে I, এখানে এসে কারেন্ট কী হবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে, I1 I2 I3, তিনটে পার্টে ভেঙে যাবে। তারপর এখানে এসে আবার মিট করবে, ফলে I কারেন্ট আবার পেয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কি করে এই চারটে রোধের মধ্যে দিয়ে কারেন্ট পাবো। ফার্স্ট যেটা করতে হবে, এই যে তিনটে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি তার সঙ্গে এরা কী সমবায় আছে দেখতে হবে। যদি ভালো করে দেখি, 2, 3, 6 কী সমবায় আছে, দেখো এর এন্ড পয়েন্ট এখানে আছে, 3-এর এন্ড পয়েন্টও এই একই জায়গায়, 6-এরও এন্ড পয়েন্ট যদি ভাবি 6-এর এন্ড পয়েন্ট এখানে, অর্থাৎ এই প্রত্যেকটাই এন্ড পয়েন্টগুলো একই জায়গায়, অর্থাৎ এরা সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় যদি হয় তাহলে এদের তুল্য রোধ কী হবে, ধরলাম 1/R1, তুল্য রোধ কত হবে, 1/2 প্লাস 1/3 প্লাস 1/6। এরা যদি ক্যালকুলেশন করা হয় এটা প্রায় 6/6, অর্থাৎ R1 চলে আসবে 1। কোন জায়গায় 1 এলো, এই তিনটে মিলে 1, অর্থাৎ এখন ডায়াগ্রাম এরকম আঁকতে পারি আবার, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো, অঙ্ক থাকবে এরকম, থাকবেই এরকম অঙ্ক, একদম কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা 4, এটা হচ্ছে 1, তাহলে এখন কি কম্বিনেশন হচ্ছে, এখন সিরিজ কম্বিনেশন, এটার সঙ্গে এটা সিরিজ হচ্ছে। তাহলে সার্কিট আরও ছোট করে দাও, সিরিজ করলে কত হবে, সিরিজের যোগ হয়তো 4 + 1, তাহলে কত হলো 5 Ω। তাহলে এখানে পাচ্ছি আমি
10 ভোল্ট দেওয়া হয়েছে এখানে। তাহলে এবার কারেন্ট কী হবে বর্তমানে? কারেন্ট তো ওহমের সূত্র, ভি সমান আই ইন্টু আর। আই ইন্টু আর যদি হয় তাহলে আই কত হচ্ছে, ভি কত, ভি হচ্ছে ভি বাই আর, ভি হচ্ছে 10, আর আরটা কত, আর তো 5, তাহলে সমান 2 অ্যাম্পিয়ার। অর্থাৎ এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার মানে এখান দিয়েও 2 অ্যাম্পিয়ার আসছে, অর্থাৎ 2 অ্যাম্পিয়ার এর মধ্য দিয়ে গেল। যখন এইখানে আসছে, এই যে 1 ওহম বলছি, 1 ওহমটা কোথা থেকে এসছে? 1 ওহম তো এই তিনটে রেজিস্ট্যান্সকে যোগ করে, অর্থাৎ এদের সবাইকে যোগ করে পেয়েছে 1 ওহম। তাহলে এখান থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এখান পর্যন্ত 2 অ্যাম্পিয়ার, এখানে এসে কারেন্ট ভাগ হয়েছে, দিয়ে এখানে মিট করে একই কারেন্ট পেয়েছি। তাহলে এই যে কারেন্টগুলো ভাগ হলো, এই কারেন্টগুলো আমি কি করে পাবো? ওকে, আমরা যে ভি সমান আই আর লিখছি, ভি সমান আই আর, এই তিনটের ক্ষেত্রে কি কনস্ট্যান্ট? বিভব কনস্ট্যান্ট। তাহলে ভি তিনটের জন্য হচ্ছে ভি কনস্ট্যান্ট। ভি যদি কনস্ট্যান্ট হয়, এই তিনটের জন্য যদি ভি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে সেখান থেকে আই সমানুপাতিক কি লিখতে পারি? আচ্ছা, আই সমান ভি বাই আর, বা আই সমানুপাতিক 1 বাই আর, বা উল্টোটা লিখতে পারি, আর সমানুপাতিক 1 বাই আইও লিখতে পারি। ঠিক আছে, একইবার যে কোনো একটা লিখতে পারি। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে যা রেজিস্ট্যান্স কম তার মধ্যে দিয়ে বেশি কারেন্ট ফ্লো করে। কারণ তিনটে বাহুতে কারেন্ট কী নিয়েছি, I1 I2 I3, তাহলে তাদের অনুপাত লিখিয়ে হবে I1 H2 I2 H2 I3 সমান কি লিখছি? আয়ের সঙ্গে আর এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। আয়ের সঙ্গে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। তো ব্যস্তানুপাতিক যদি হয় তাহলে I1 কারেন্ট যেটা নিচ্ছি আমি, তার রেজিস্ট্যান্স কত ছিল? I1 এর রেজিস্ট্যান্স হচ্ছে 2। তাহলে ব্যস্তানুপাতিক যদি সম্পর্ক হয়, তাহলে এর সঙ্গে এই জায়গায় লিখতে পারি 1/2 H2, পরেরটা ছিল 3, তাহলে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 6 রেজিস্ট্যান্স সম্পর্ক পেয়ে গেলাম। বা এটাকে আরও লিখতে পারি I1 H2 I2 H2 I3 সমান 6 দিয়ে গুণ করলে কত আসবে? 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। একটা সরল সম্পর্ক চলে আসছে এখানে। ওকে, তাহলে এখান থেকে I1কে আমি কি লিখব? I1কে লিখছি এইভাবে, I1কে এইভাবে লেখা হচ্ছে I1 সমান 3 ছিল এখানে, তাই 3 লিখলাম আগে। অনুপাত যেরকম করা হয়, অংশ অনুপাত 3 এবং সবগুলোর যোগফল 3 প্লাস 2 প্লাস 1 ইন্টু মোট কারেন্ট। তার মানে কত হচ্ছে এটা? 3/3 2 5 6 ইন্টু মোট কারেন্ট কত ছিল? 2। তার মানে কত হচ্ছে এটা? 6/6, তাহলে কত হচ্ছে? 1 অ্যাম্পিয়ার। তাহলে একই রকম I2 যদি বলা হয়, এখান থেকে নিচ্ছি I2 কত? 2, তাহলে এটা 2 আর নিচের যোগফল কত? 6, আর মোট কারেন্ট কত? 2, তাহলে কত হচ্ছে? 4, 2 3 6, তাহলে এটা 2 এ 3 অ্যাম্পিয়ার। I3 কত হচ্ছে? 1 আছে, তাহলে 1/6 ইন্টু কত? 2, তার মানে এটা আসবে 1 এ 3 অ্যাম্পিয়ার। এই হচ্ছে তিনটে কারেন্ট আমরা এইভাবে পেতে পারি। ওকে, এটা একটা প্রসেস বলা হলো, খুব ইম্পর্টেন্ট। এটা একটা প্রসেস বলা হলো, আরও একটা শর্টেস্ট ফর্ম পাবো এটা আমরা। কীরকম? এটা অল্টারনেট ওয়েটা হচ্ছে এরকম, অল্টারনেট ওয়েটা এরকম বলা হচ্ছে যে এখানে কারেন্ট কত পেয়েছি আমরা, কারেন্ট যেভাবে ফাইন্ড করা হচ্ছে কারেন্টটা সেভাবে ফাইন্ড করতে হবে। 10/5 করে 2 অ্যাম্পিয়ার কারেন্ট পেয়েছি, মোট কারেন্ট বর্তনী, মোট কারেন্ট হচ্ছে এটা। এরকম সার্কিটটা ছিল, এখানে এসে 3টে ভাগে ভাগ হয়েছে, নিচে হচ্ছে ব্যাটারি দেওয়া আছে। ওকে, এটা 4 ছিল, এটা 2, এটা 3, এটা 6, এটা হচ্ছে 10 ভোল্ট, নিচে ছবি দেওয়া ছিল। এখানে কারেন্ট যদি 2 পাই আমি, কারেন্ট 2 অ্যাম্পিয়ার যায়, তাহলে এখানে যে রেজিস্ট্যান্সটা আছে, এই যে 4 ওহম একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার।
তাহলে 2 অ্যাম্পিয়ার যদি কারেন্ট যায় তাহলে এই রেজিস্ট্যান্সের দু প্রান্তের বিভব পার্থক্য কি হবে, লিখে রাখলাম V4, যেহেতু 4 ওহম তাই সাফিক্সে V4 লিখে রাখলাম, সমান কি I ইন্টু আর, R4 লিখলাম। আইটা কত, আইটাতে 2 আর এর রোধ কত 4, তাহলে এটা হচ্ছে 8 ভোল্ট, 8 ভোল্ট। ভালো করে বোঝো, এখান থেকে কারেন্ট 2 আসছে, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট নিশ্চয়ই 2ই যাবে, অর্থাৎ এর দু প্রান্তের বিভব পার্থক্য হয়ে যাচ্ছে 8 ভোল্ট। আমার এখানে যে ব্যাটারি দেওয়া আছে, ব্যাটারির ভোল্ট কত 10 ভোল্ট, 10 ভোল্টের 8 ভোল্ট এখানেই ইউজ হয়ে গেছে। ওকে, 10 ভোল্টের 8 ভোল্ট এখানেই ইউজ হয়ে গেল, তাহলে বাকি পার্ট 2 ভোল্ট, 10 মাইনাস 8, 10 মাইনাস 8 2 ভোল্ট, সেই 2 ভোল্ট কোথায় থাকবে, নিশ্চয়ই এই দুটো পয়েন্টের মধ্যে ড্রপ হতে হবে, এই পয়েন্ট বা এই পয়েন্ট, সরি এই দুটো পয়েন্ট, এই পয়েন্ট এই পয়েন্ট একই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য নিশ্চয়ই 2 হতে হবে। ওকে, অর্থাৎ এই যে কম্বিনেশন নিয়েছি, তিনটে রোধ আছে, তাদের তো বিভব পার্থক্য সমান বলছি আমি, তাহলে তাদের বিভব পার্থক্য এবং ভি সমান কত হচ্ছে 10 মাইনাস 8 সমান 2 ভোল্ট। তাহলে এই যে তিনটে রোধ নেওয়া হয়েছে, এই তিনটে রোধের দু প্রান্তের বিভব পার্থক্য এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে কত হচ্ছে 2 ভোল্ট। তাহলে এর তো রোধ জানি 2, 3, 6, তাহলে এখানে কারেন্ট কত হবে I1, এখানে কারেন্ট কত I1 সমান ভি বাই আর, I সমান ভি বাই আর, তো ভি বাই আর, ভি কত, ভি হচ্ছে 2, রোধ কত 2, তাহলে 2/2 কত হচ্ছে 1 অ্যাম্পিয়ার। I2 কত হবে একই রকমভাবে ভি বাই আর, ভি তো হচ্ছে 2, আরটা কত, আর তো 3, তাহলে 2 এর 3 অ্যাম্পিয়ার। I3 কত হবে, I3 বিভব পার্থক্য 2, রোধ কত 6, তাহলে কত আসবে 1 এর 3 অ্যাম্পিয়ার। ওকে, মিলছে, একই অ্যান্সার, বাট প্রসেসটা একটু আলাদা হচ্ছে, প্রসেসটা আলাদা এবং মনে রাখতে হবে। এই প্রসেস ওই প্রসেস দু রকমই মনে রাখতে হবে। সিচুয়েশান আমরা এরকমও পাবো, সেখানে অনেক সময় এটা অ্যাপ্লাই করা যাচ্ছে তো এটা করা যাচ্ছে না, হতেও পারে। ওকে, তবে এই প্রসেস বেশি ইজি হবে, অনেক ক্ষেত্রে এটা খুব ইজি হয়ে যাবে। ওকে।